আচ্ছা দেখো, আজকে আমরা আলোচনা করব আয়রন প্রস্তুতি। তা আমাদের আয়রন প্রস্তুতি, আয়রনের বা লোহার তোমরা আকরিক জানো, যে সমস্ত পদার্থগুলোকে আমরা লোহার আকরিক হিসেবে ওর হিসেবে ব্যবহার করি, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো, তার মধ্যে হচ্ছে কি রেড হিমাটাইট। রেড হেমাটাইট এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে Fe2O3। তারপরে ব্রাউন হেমাটাইট, ফর্মুলা কি? Fe2O3 3H2O, ব্রাউন হেমাটাইট। তারপরে ম্যাগনেটাইট, ফর্মুলা হচ্ছে Fe3O4। এগুলো হচ্ছে আমাদের আয়রনের ক্ষেত্রে, আয়রন নিষ্কাশনের জন্য তোমার ব্যবহৃত সবথেকে গুরুত্বপূর্ণ আকরিক। এবং তোমরা জানো, ক্লাস 10-এ পড়েছিলে যে আয়রনকে আমরা 3 ভাগে ভাগ করি। আয়রন 3 প্রকার। এক হচ্ছে কি কাস্ট আয়রন, বা এটাকে বলা হয় পিগ আয়রন। আবার এটাকে বাংলায় বলে ঢালাই লোহা। এবং তোমরা জানো যে কাস্ট আয়রন বা পিগ আয়রনের মধ্যে কার্বনের পরিমাণ বেশি থাকে। এখানে মোটামুটি দেখা যায় 2.2 থেকে 4.5% মতো কার্বন উপস্থিত থাকে। এর থেকে উন্নত মানের লোহা হচ্ছে তোমার স্টিল। এখানে কার্বনের পরিমাণ সাধারণত 0.15 থেকে 1.5% থাকে। আর সবচেয়ে ভালো লোহা হচ্ছে তোমার রট আয়রন বা পেটা লোহা। এখানে দেখা যায় 0.1 থেকে 0.15% মতো কার্বন উপস্থিত থাকে। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই ঢালাই লোহা বা কাস্ট আয়রন এটা প্রস্তুত করা। কাস্ট আয়রন প্রস্তুত করার পরে সেই কাস্ট আয়রন থেকে পরবর্তীতে আমরা স্টিল এবং রট আয়রন প্রস্তুতির আলাদা আলাদা পদ্ধতি আছে, সেই পদ্ধতি আলোচনা করব। তো দেখো, আমাদের এই কাস্ট আয়রন প্রস্তুত করার জন্য যে চুল্লি ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্লাস্ট ফার্নেস। তাহলে আমরা আলোচনা করব ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেসে কাস্ট আয়রন প্রস্তুতি। ব্লাস্ট ফার্নেসের মাধ্যমে কীভাবে আমরা কাস্ট আয়রনটাকে উৎপাদন করব। তার জন্য আমাদের কি কি নিতে হয়? কাঁচামাল হিসাবে আমরা নেব ম্যাগনেটাইট, হিমাটাইট, ব্রাউন হিমাটাইট, এই সমস্ত। এছাড়াও নিতে হয় কোক আর চুনা পাথর। তাহলে মাথায় রাখবে, কাঁচামাল হচ্ছে এখানটায় ম্যাগনেটাইট, হেমাটাইট, তার সঙ্গে তোমার কোক, আর তার সঙ্গে হচ্ছে
চুনা পাথর বা লাইমস্টোন। এখন ম্যাগনেটাইট, হেমাটাইট এগুলো তো লাগবেই, না হলে তুমি আয়রনটাই পাবে না। কোক এর কাজ হচ্ছে, কোক তোমার এখানটায় বিজারক পদার্থ হিসাবে কাজ করবে। যখন আমরা এই ম্যাগনেটাইট হেমাটাইটের সঙ্গে কোক মিশিয়ে দেব, কোকের ভূমিকা হচ্ছে বিজারক পদার্থ হিসেবে কাজ করা। কারণ তোমরা জানো যে কার্বন বিজারণ বলে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতির সাহায্যে আমরা ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন করি। তা কোকের ভূমিকা হচ্ছে এখানটায় বিজারক পদার্থ হিসাবে কাজ করা। আর চুনা পাথর এর ভূমিকা হচ্ছে, চুনা পাথর এখানটায় বিগালক হিসাবে কাজ করবে। অর্থাৎ যে খনিজ মলগুলো তোমার হিমাটাইট, ম্যাগনেটাইট ইত্যাদির সঙ্গে মিশে আছে, যেগুলো আমরা বিভিন্ন যে গাড়িকরণ প্রক্রিয়া করেছি তাতেও যখন দূর করা যায়নি, কিছু না কিছু থাকবেই, সেইগুলো দূর করার জন্য চুনা পাথর ব্যবহার করা হয়। চুনা পাথর এখানে একটা বিগালক পদার্থ হিসাবে কাজ করে। এখন দেখো এই ব্লাস্ট ফার্নেস এর সাহায্যে আমরা কিভাবে আয়রন, কাস্ট আয়রন প্রস্তুত করি। ব্লাস্ট ফার্নেস একটা এরকম স্টিল নির্মিত যার ভেতর দিকটায় ইট দিয়ে তৈরি করা হয়, অগ্নি সহনকারী ইট। কারণ এখানে প্রচুর উষ্ণতা সৃষ্টি হয়, সেই উচ্চ উষ্ণতা যাতে গলে না যায় আয়রনটা, তার জন্য ইট, অগ্নি সহনকারী ইট এর আস্তরণ এর ভিতরে দেওয়া। এরকম সাজানো। এটা মোটামুটি 25 থেকে 40 মিটার লম্বা একটা চোঙাকৃতি পাত্রের মতো বলতে পারো। এই চোঙাকৃতি পাত্রের এই ওপরের এই অংশটা দিয়ে তোমার তপ্ত বায়ু পাঠানোর ব্যবস্থা থাকে, এটাকে বলা হয় টায়ার। আর এই নিচের অংশে দুখানা নল থাকে, একটা একটু ওপরে, একটা একটু নিচে। এই নলটা দিয়ে তোমার ধাতু মল নির্গত হয়, আর এই নলটা দিয়ে গলিত কাস্ট আয়রন নির্গত হয়, যে গোটাটাকে মাটির মধ্যে পোঁতা থাকে। চিমনি এরকমভাবে তৈরি করা হয়েছে। মাটির মধ্যে পোঁতা আছে। আর এই ওপরে তোমার এক রকমের ঢাকনা থাকে, যেগুলোকে বলা হয় কাপ কোন সিস্টেম। এরকম তোমার স্বয়ংক্রিয় যন্ত্রের মতন থাকবে, যেটা প্রয়োজনে খোলা যায়, প্রয়োজনে আবার বন্ধ করে দেওয়া। এখন আয়রন নিষ্কাশন করার জন্য আমরা এই যে চুল্লিটা ব্যবহার করছি, এটাকে বলা হচ্ছে ব্লাস্ট ফার্নেস বা মারুত চুল্লি। তাই ব্লাস্ট ফার্নেস বা মারুত চুল্লিতে আমরা কি করব, নিয়ে নেব তোমার চার্জ মিশ্রণ। চার্জ মিশ্রণ কি? চার্জ মিশ্রণ হচ্ছে আমরা যে আয়রন, তোমার হিমাটাইট, ম্যাগনেটাইট এই সমস্ত যেগুলো সংগ্রহ করি, প্রথমে কি করব, জেনারেল নিয়ম যে তাপজারণ করব, ভস্মীকরণ করব। তার যেহেতু আয়রনের ক্ষেত্রে অক্সাইড জাতীয় আকরিক, তার জন্য এখানে তাপজারণ না করে ভস্মীকরণ প্রক্রিয়াটা করা হয়। ভস্মীকরণ প্রক্রিয়া করার পর সেই ভস্মীকৃত আকরিক আমরা নিচ্ছি। তাহলে
এখানে চার্জ মিশ্রণ নেওয়া হয়। চার্জ মিশ্রণটা মনে রাখবে, চার্জ মিশ্রণ হচ্ছে তোমার 8 ভাগ ফস্ফীকৃত আকরিক তার সঙ্গে মেশানো হচ্ছে 4 ভাগ কোক চূর্ণ, আর তার সঙ্গে মেশানো হচ্ছে তোমার 1 ভাগ চুনা পাথর। তাহলে 8 ভাগ ফস্ফীকৃত আকরিক, 4 ভাগ কোক চূর্ণ এবং 1 ভাগ চুনা পাথর, এই মিশ্রণটাকে একত্রে বলা হচ্ছে চার্জ মিশ্রণ। সেই চার্জ মিশ্রণ আমরা কী করছি, মারুতচুল্লির ভিতরে প্রবেশ করে দিচ্ছি, প্রচুর পরিমাণে একসঙ্গে প্রবেশ করে দেওয়া হবে। এবার এই মারুতচুল্লির বিভিন্ন অংশে উষ্ণতা কিন্তু সমান নয়। কোথাও উষ্ণতা 300 থেকে 400, কোথাও উষ্ণতা 700 থেকে 800, কোথাও উষ্ণতা তোমার 900 থেকে 1200 ডিগ্রি পর্যন্ত দেখতে পাওয়া যায়। এরকম বিভিন্ন জায়গায় উষ্ণতা বিভিন্ন রকমের হয়। তাহলে আমরা চার্জ মিশ্রণের ভেতরে দিয়ে দিলাম। চার্জ মিশ্রণ দেওয়ার পরে আমরা এবার কি করব, এই টায়ারের সাহায্যে তপ্ত বায়ু এর মধ্যে পাঠাবো। এবার তপ্ত বায়ু কোথা দিয়ে ঢুকছে, একেবারে নিচের অংশ দিয়ে ঢুকছে। তা নিচের অংশ দিয়ে ঢোকার ফলে কি হচ্ছে না, তো এইখানে যে কোক চূর্ণ মিশে আছে, সেই কোক চূর্ণ তোমার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, করে কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরিণত হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে চুল্লির নিচের অংশে এরকম বিক্রিয়া ঘটছে C+O2 থেকে CO2। তাহলে প্রথম ধাপেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো। দিয়ে সেই কার্বন ডাইঅক্সাইডটা যেই উৎপন্ন হলো, সঙ্গে সঙ্গে আরও তো কোক মিশে আছে, সেই কোকের সঙ্গে পুনরায় বিক্রিয়া হচ্ছে, দিয়ে পরিণত হয়ে যাচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাসে। তোমরা গত ক্লাসে ইলিংহ্যাম লেখচিত্র পড়েছ। ইলিংহ্যাম লেখচিত্র তোমাদের মনে আছে নিশ্চয়ই। আমি সংক্ষেপে ছোট্ট করে এখানে এঁকে দিচ্ছি, বেশি জায়গা নাই বলে। একধারে ডেলজি আর একধারে উষ্ণতা। আমরা ইলিংহ্যাম লেখচিত্র পড়েছি। এখানে ছিল 0, -200, -400, -600, -800 এরকম ছিল। তো তোমরা দেখেছ যে CO2-র জন্য এরকম কার্ভ এসেছিল, C+O2 থেকে CO-র জন্য এরকম লেখচিত্র এসেছিল, আর CO+O2 থেকে CO2 হওয়ার জন্য এরকম একটা লেখচিত্র এসেছিল। CO+O2 থেকে CO2 হওয়ার জন্য এরকম একটা লেখচিত্র এসেছিল। এবং তোমাদের বলেছি যে এই উষ্ণতার নিচে দেখো কার্বন মনোক্সাইডের ভ্যালুটা নিচের দিকে থাকে। আর তোমরা জানো যে আয়রনের ক্ষেত্রে এই রকমভাবে একটা FeO তার একটা লেখচিত্র উপর দিয়ে যায়। তা যখন এই উষ্ণতাটা নিম্ন উষ্ণতার দিকে থাকছে, তখন কিন্তু বিজারক পদার্থ হচ্ছে কার্বন মনোক্সাইড। তাহলে আমরা এবার দেখছি কি, যে কার্বন মনোক্সাইড গ্যাস যেটা ভিতরে উৎপন্ন হলো, সেই কার্বন মনোক্সাইড গ্যাস কিন্তু আস্তে 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 ওপরের ধারে উঠছে। কার্বন মনোক্সাইড গ্যাস ওপরের ধারে উঠছে। তাহলে ওপরের ধারে উঠলে ওপরের ধারে থাকছে কি, আয়রনের বিভিন্ন অক্সাইড। মূলত তোমার এখানে থাকে Fe2O3। দেখো তাহলে Fe2O3 কীভাবে তৈরি হচ্ছে, আমরা যখন ভস্মীকরণ করছি, তাপজারণ করছি, তখন দেখা যাচ্ছে কি যে এগুলো FeO বা এই সমস্ত যেগুলো থাকে সেগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে Fe2O3-তে কনভার্ট হয়। তাহলে যখন এই কার্বন মনোক্সাইড গ্যাস ওপরের ধারে উঠছে, ওপরের ধারে উষ্ণতা কিন্তু বেশি নয়, 300 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। 300 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 300 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস এই নিম্ন উষ্ণতায় কার্বন মনোক্সাইড হচ্ছে বিজারক পদার্থ। তার জন্য আমরা দেখব যে এই মারুতচুল্লির ভেতরে
যে চার্জ মিশ্রণ আছে তার মধ্যে যেখানে ভস্মীকৃত আকরিকের মধ্যে থাকে Fe2O3, তার সঙ্গে কার্বন মনোক্সাইডের বিক্রিয়া হয়। কার্বন মনোক্সাইডের বিক্রিয়া হয়ে তৈরি করে ফেলছে ধাতব আয়রন প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস কোক চূর্ণ, এরকম বিক্রিয়া ঘটতে পারে। বিক্রিয়াটা ব্যালেন্স করে নাও। 2Fe2O3 প্লাস 8CO, সেখান থেকে 4Fe প্লাস 7CO2 প্লাস C, এরকম হতে পারে। আবার তোমার এই যে তোমার Fe2O3 তার সঙ্গে আবার কার্বন মনোক্সাইডের বিভিন্ন রকমের বিক্রিয়া হয়, তাহলে Fe2O3 প্লাস CO, সেখান থেকে আবার Fe প্লাস CO2, এরকমও হতে পারে। Fe2O3 প্লাস CO, সেখান থেকে ধরো 2Fe প্লাস CO2, তাহলে ওপরের অংশে এরকম বিক্রিয়া ঘটছে। এবার দেখো ওপরের অংশে এরকম বিক্রিয়া ঘটছে, এই মাঝের অংশে উষ্ণতা কিছুটা বেশি। মাঝের অংশে উষ্ণতা দেখা যায় যে 600 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস মতো হয়। তা 600 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যেও দেখা যায় যে Fe2O3 এই কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তোমার আয়রন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হতে পারে। তাহলে এই ওপরের অংশে তাহলে আমরা দেখছি কি Fe2O3 কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তোমার ধাতব আয়রন কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হতে পারে, বা অনেক সময় এরকম Fe2O3 কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে FeO প্লাস CO2 এরকম বিক্রিয়ায় পরিবর্তিত হয়। তাহলে এখানে বিক্রিয়াটা হচ্ছে কি Fe2O3 প্লাস 3CO, সেখান থেকে 2Fe প্লাস FeO, তো তাহলে Fe2O3 প্লাস 3CO যদি আমরা করি Fe প্লাস FeO প্লাস CO2, বেশ এখানে কি হবে 2FeO প্লাস CO2, এরকম বিক্রিয়া এই মাঝের অংশে হতো। এবার দেখো এই যে আয়রন উৎপাদন হচ্ছে সেই আয়রনগুলো কিন্তু আস্তে 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 নিচের দিকে নেমে আসছে। এবার নিচের দিকে লক্ষ্য করো, সেখানে কিন্তু উষ্ণতা বেশি। এই চুল্লির এই মাঝামাঝি অংশে সেখানে উষ্ণতা বেশি, মোটামুটি দেখা যায় 900 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মাঝের অংশে সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে 900 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস এই মাঝের অংশে সৃষ্টি হচ্ছে, এই মাঝের অংশে যখন এই উচ্চ উষ্ণতা তৈরি হয় তখন দেখা যাচ্ছে এই কার্বন মনোক্সাইড পুনরায় তোমার কার্বনের সঙ্গে বিক্রিয়া করছে। এই কার্বন মনোক্সাইডগুলো বিয়োজিত হচ্ছে যে কার্বন প্লাস কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার দেখো যখনই উষ্ণতা বেড়ে যাচ্ছে তখন কিন্তু আর কার্বন মনোক্সাইড বিজারক পদার্থ হিসাবে কাজ করতে পারে না। তখন দেখো এই যে C+O2 এটা নিচের ধারে নেমে আসছে, তার মানে উচ্চ উষ্ণতায় বিজারক পদার্থ হিসাবে আমাদের কাজ করতে শুরু করবে কে? কোক চূর্ণ। তাহলে নিচের ধারে তোমার এইখানে যখন উষ্ণতা বেশি, তাহলে সেখানে কি হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস যেগুলো ওপরের ধারে যাচ্ছিল সেগুলো আবার বিয়োজিত হয়ে গিয়ে কোক চূর্ণে পরিণত হচ্ছে। তাহলে সেই কোক চূর্ণ পরবর্তীতে বিজারক পদার্থ হিসেবে কাজ করছে। তাহলে পরবর্তীতে আমরা কি দেখব? এরকম রিয়াকশান হবে Fe2O3 প্লাস C, সেখান থেকে তৈরি হয়ে যাবে Fe প্লাস CO, Fe প্লাস CO। একটু ব্যালেন্স করে নেবে, Fe2O3 প্লাস 3C, তাহলে 2Fe প্লাস 3CO। আবার যদি কোথাও FeO থেকে থাকে, FeO, সেই FeO সেটাও তোমার এই কোক চূর্ণের সঙ্গে বিক্রিয়া করবে বা কার্বন মনোক্সাইড যেটা তৈরি হচ্ছে তার সঙ্গে বিক্রিয়া করবে। অনবরত বিক্রিয়াগুলো কি হয় এর ভেতরে চলতে থাকে। তাহলে FeOর সঙ্গে CO রিয়াকশান ঘটলে তখন দেখা যায় তৈরি হয়ে যায় Fe প্লাস CO2। তাহলে দেখো
নিম্ন উষ্ণতায় তোমরা জানো যে কার্বন মনোক্সাইড বিজারক পদার্থ হিসেবে কাজ করবে, তার জন্য কার্বন মনোক্সাইড এই উপরের দিকের অংশে Fe2O3 থেকে Fe বিজারিত করতে পারছে। কিন্তু যখনই আমরা নিচের দিকে চলে আসছি তখন উষ্ণতা আরও বেড়ে যাচ্ছে। উষ্ণতা বেড়ে গেলে ওই কার্বন মনোক্সাইড গ্যাসগুলো মাঝের অংশে যেই আসছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সেগুলো কোক চূর্ণে পরিণত হচ্ছে। সেই কোক চূর্ণগুলো পরবর্তীতে বিজারণ প্রক্রিয়াটাকে সংগঠিত করছে। এইভাবে ধাপে 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 তোমার আয়রন নিষ্কাশন হচ্ছে। এবার লক্ষ্য করো, এই যে আমরা চুনাপাথর মিশিয়েছিলাম সেই চুনাপাথরের ভূমিকাটা কি? তাহলে এখন আমরা দেখব চুনাপাথর এর ভূমিকা। তা মোটামুটি মাঝের অংশে যেখানটায় উষ্ণতা তোমার 900 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে বেশি হয়, সেই উষ্ণতায় দেখা যায় যে ক্যালসিয়াম কার্বনের বিয়োজিত হয়ে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরিণত হয়। এবার খনিজ মল হিসাবে আয়রনের সঙ্গে তোমার যেগুলো মিশে থাকে সেইগুলোর সঙ্গে এই CaO বিক্রিয়া করে। মূলত এই অংশে দেখা যায় যে SiO2 সিলিকা অর্থাৎ বালি খনিজ মল হিসেবে থাকে। তখন দেখা যাচ্ছে যে SiO2-র সঙ্গে এই CaO রিয়াকশান হলে CaSiO3 এরকম একটা ধাতু মল গঠন করছে। তাহলে ধাতু মলটা কী হবে? এই মাঝখান দিয়ে এখান দিয়ে এগুলো সব পোড়াশ করা থাকে, ছোট ছোট ছিদ্র করা থাকে, সেই ছিদ্র দিয়ে গলিত আয়রন এবং গলিত ধাতুমল এই নিচের চেম্বারে এসে জমা হয়। এছাড়াও তোমার আয়রনের সঙ্গে তোমার মিশে থাকে খনিজ মল হিসাবে ম্যাঙ্গানাস অক্সাইড থাকতে পারে, তারপরে ক্যালসিয়াম ফসফেট থাকতে পারে, ফসফরাস পেন্টক্সাইড থাকতে পারে। এই সমস্ত মৌলগুলোকে তোমার দেখা যাচ্ছে কি যে এই খনিজ মল উৎপাদন করতে খনিজ মল ধাতু মলে রূপান্তর করতে সাহায্য করছে। তাহলে ক্যালসিয়াম সিলিকেট এটা তৈরি হচ্ছে মূলত দিয়ে দেখা যাচ্ছে কি এই অংশে নিচের অংশে গলিত আয়রন আর তার ওপরে ধাতু মলগুলো ভেসে উঠছে। এবার এই স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে আমরা দেখছি কি যে এই ধাতু মলগুলোকে বাইরে বের করে নেওয়া হচ্ছে এবং এই অংশ দিয়ে নিচের অংশ দিয়ে গলিত কাস্ট আয়রন সংগ্রহ করা হয়। তাহলে এখন এই আয়রনের মধ্যে কার্বনটা আসছে কোথার থেকে? আয়রনের মধ্যে কার্বনটা আসছে এই যে আমরা কোক চূর্ণ মেশাচ্ছি, কোক চূর্ণ মেশানোর জন্যই আয়রনের মধ্যে কিছুটা কার্বন চূর্ণ কোক চূর্ণ মিশে যাচ্ছে, দিয়ে কার্বনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারলে? তাহলে কোক চূর্ণ আয়রনের সঙ্গে এখানে মিশছে। এছাড়াও আমাদের এই কাস্ট আয়রন যেটা তৈরি হয় সেই কাস্ট আয়রনের মধ্যে কোক চূর্ণ থেকে কার্বন তো আসছেই, তাছাড়াও ধরো কিছু সালফার থাকে, কিছু ফসফরাস, কিছু সিলিকা, হ্যাঁ, কিছু ম্যাঙ্গানিজ, এগুলো মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে এগুলো কোথার থেকে আসছে? এই চুল্লির নিচের অংশে যেখানে উষ্ণতা প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে, 1400 ডিগ্রি সেলসিয়াস, সেই উষ্ণতায় দেখা যাচ্ছে যে আয়রনের খনিজ মল হিসাবে বেশ কিছু পদার্থ মিশে থাকে। যেমন ধরো ম্যাঙ্গানিজ অক্সাইড MnO2 থাকে। এই MnO2 কি হচ্ছে, এইখানে যে কোক চূর্ণ আছে তার সঙ্গে বিক্রিয়া করে তোমার কার্বন মনোক্সাইড আর Mn এতে কনভার্ট হয়ে যাচ্ছে। কার্বন মনোক্সাইড প্লাস Mn একটা ব্যালেন্স করে নাও, দিয়ে দাও। তাহলে এই ম্যাঙ্গানিজটাও কোথায় মিশছে? ধাতুর সঙ্গে মিশে যাচ্ছে আয়রনের সঙ্গে। আবার ধরো SiO2 আছে, SiO2 কিছুটা ধাতুমল হিসাবে বেরোলো, এই যে ক্যালসিয়াম সিলিকেট CaSiO3। এছাড়াও আবার কিছু SiO2 কার্বনের সঙ্গে বিক্রিয়া করে Si প্লাস CO তে পরিণত হচ্ছে, তাহলে সেই Siটাও এর মধ্যে মিশে যাচ্ছে। আবার ধরো তোমার ফসফরাসের বিভিন্ন অক্সাইড আমাদের খনিজ মল হিসেবে থাকে, যেমন
P2O5, তাহলে সেটাও কার্বন বা কোকের সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে পরিণত হচ্ছে কি ফসফরাস প্লাস কার্বন মনোক্সাইড। এখানে একটা 2 বসিয়ে দাও, এখানে একটা 5 দাও, তাহলে এখানে 5 হয়ে গেল। এখানে একটা 2 দাও, তাহলে এখানে একটা 2 বসিয়ে দাও। তাহলে এখানে দেখো এই যে ম্যাঙ্গানিজ, সিলিকা, ফসফরাস, হ্যাঁ, এই সমস্ত পদার্থগুলো কিন্তু এইভাবে আস্তে 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 আয়রনের সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে আমরা দেখছি যে আমরা যে আয়রন নিষ্কাশন করছি কাস্ট আয়রন, সেই কাস্ট আয়রনের মধ্যে কোক চূর্ণ যেটা বিগালক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়েছিল, সেই বিগালক পদার্থ থেকে কিছুটা কার্বন মিশে যাচ্ছে, আর এছাড়াও অশুদ্ধি হিসাবে ম্যাঙ্গানিজ, সিলিকা, ফসফরাস এই সমস্ত মিশে থাকছে। দিয়ে আমরা উৎপাদন করছি কাস্ট আয়রন বা ঢালাই লোহা। কিন্তু জানো যে ঢালাই লোহা এর কিন্তু একেবারে বিশুদ্ধ নয়, এর মধ্যে অনেক অশুদ্ধি আছে, তার জন্য এর নমনীয়তা বেশি, অর্থাৎ এর ঝালাইয়ের মানে ভালো কাজে ব্যবহার করা যায় না, কাঠিন্য কম, একে সহজে ঝাল দেওয়া যায় না। যেরকম আমরা বিভিন্ন ঝাল দেখি, সে ঢালাই লোহার ক্ষেত্রে কিন্তু ঝাল দেওয়ার কাজটা ভালো হয় না। তো সেই জন্য এখান থেকে আমাদের প্রস্তুত করা হয় রট আয়রন এবং স্টিল। তা আজকে আমরা রট আয়রন প্রস্তুতিটা পড়ব। রট আয়রনটা তুলনামূলকভাবে ছোট একটা প্রসেস, স্টিল উৎপাদনটা বড় প্রক্রিয়া আছে। তা রট আয়রনটা আমরা একটু আলোচনা করি। তাহলে রট আয়রন, রট কথাটার মানে যে লোহাকে ঠান্ডা এবং গরম দুটো অবস্থাতেই ব্যবহার করা যায়, সেই আয়রনকে আমরা বলি রট আয়রন। তা যাই হোক, রট আয়রন প্রস্তুতির জন্য এরকম একটা সিস্টেম ব্যবহার করা হয়। এইগুলো সব ইট দিয়ে তৈরি, অগ্নি নির্বাপক ইট, অগ্নি সহনকারী ইট, যাতে উচ্চ উষ্ণতা এগুলো গলে না যায়। এবার এখানে আমরা যে পদ্ধতি ব্যবহার করি রট আয়রন প্রস্তুতির জন্য, এটাকে বলা হয় আলোড়ন পদ্ধতি। আলোড়ন পদ্ধতি ইংরাজিতে বলা হয় পুডিং প্রসেস। পুডিং প্রসেস, এই পুডিং প্রসেসে কি করা হয়, যে কাস্ট আয়রন আমরা পাচ্ছি তার সঙ্গে কিছু অব্যবহারযোগ্য আয়রন, যেমন ধরো যেখানে ধাতুমল বেশি আছে এরকম অব্যবহারযোগ্য আয়রন তোমার আয়রনের টুকরো এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। তার মানে এই যে অংশটা দেখছো, এই অংশটায় কি করব আমরা, রট আয়রন এবং তার সঙ্গে এই রট আয়রন বলছি কাস্ট আয়রন এবং তার সঙ্গে কিছু অব্যবহারযোগ্য আয়রন মেশানো হচ্ছে। তাহলে এখানে আছে আমাদের কাস্ট আয়রন, আর এইখানটায় আমাদের আগুন ধরানোর জন্য জ্বালানি থাকে, জ্বালানি হিসেবে মূলত ধরো কয়লা থাকে, আর এইগুলোতে ছিদ্র করা থাকে। এবার এখান দিয়ে তপ্ত বায়ু পাঠানো হয়, তপ্ত বায়ু পাঠানো হলে এগুলো জ্বলতে শুরু করে কয়লাগুলো, আর যে অ্যাশ তৈরি হয় সেই অ্যাশগুলো এই ছিদ্র দিয়ে নিচে নেমে চলে আসে অ্যাশগুলো। এবার দেখো, এই তপ্ত বায়ু যখন পাঠানো হচ্ছে, তপ্ত বায়ু পাঠানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখবে
এর ভেতরে কিছুটা হেমাটাইট ব্যবহার করা হয়। এবার দেখো এখানে কিছু হিমাটাইটের আস্তরণ দেওয়া থাকে। হিমাটাইটের আস্তরণ বলতে এই যে অগ্নি নির্বাপক যে ইট সহ লাগানো আছে তার সঙ্গে এখানে কিছু হিমাটাইটের আস্তরণও দেওয়া থাকে। এরকমভাবে হিমাটাইট, যেটা আমাদের Fe2O3 এর ফর্মুলা, হিমাটাইট, এরকম আস্তরণ দেওয়া থাকে। এবার যখনই আমরা তপ্তবায়ু পাঠাই, সেই তপ্তবায়ু পাঠানোর সঙ্গে সঙ্গে তোমার এইটাই যে গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসগুলো এইখানে ধাক্কা লাগে। এরকমভাবে গ্যাসগুলো যাওয়ার সময় এইখানে ধাক্কা লেগে এই আয়রনের ভেতরে ফিরে আসে। এই আয়রনের ভেতরে ফিরে আসার ফলে দেখা যায় যে Fe2O3 যেটা আমাদের এইখানে আছে, সেই Fe2O3 উত্তপ্ত বায়ু প্রবাহের ফলে এর ভেতরে যে অশুদ্ধিগুলো থাকে, সেই অশুদ্ধিগুলো তোমার ওই Fe2O3 এর সঙ্গে রিয়াকশান করতে শুরু করে, সেগুলো বাষ্পীভূত হয়ে এখানে সে রিয়াকশান করে তোমার ধাতু মলে পরিণত হয়। তাহলে এখানে কীরকম বিক্রিয়া ঘটে? যদি ধরো SI থাকে, সিলিকার সঙ্গে Fe2O3 রিয়াকশান হবে। Fe2O3 রিয়াকশানের ফলে তৈরি হবে Fe প্লাস SiO2। Fe প্লাস SiO2 মানে যদি সিলিকা মিশে থাকে, যে প্রথমেই বললাম সিলিকা, ফসফরাস, ম্যাঙ্গানিজ, এই সমস্ত কিছু মিশে থাকছে, সেইগুলো যখন এই Fe2O3 তোমার এইখানে সংস্পর্শে আসছে, সেগুলোকে আলোড়ন করা হয় এক বিশেষ পদ্ধতিতে, যার ফলে এগুলো এর গায়ে সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এই Fe2O3 এর সঙ্গে রিয়াকশান করে দেখো SiO2-তে কনভার্ট হয়ে গেল। বিক্রিয়াগুলো একটু ব্যালেন্স করে নেবে। যেমন ধরো এখানে 3Si প্লাস 2Fe2O3 4Fe প্লাস 3SiO2, বা যেটা ম্যাঙ্গানিজ থাকছে অশুদ্ধ হিসেবে মিশে, সেই ম্যাঙ্গানিজের সঙ্গেও Fe2O3 এর রিয়াকশান হয়। Fe2O3 এর রিয়াকশানে তৈরি হয়ে যাচ্ছে Fe প্লাস MnO। তাহলে দেখো এই প্রক্রিয়াতে কি হচ্ছে, Fe2O3 ধাতুগুলো যেগুলো অশুদ্ধি হিসেবে ছিল, সেই অশুদ্ধিগুলোকে বিভিন্ন রকমের অক্সাইডে কনভার্ট করে দিচ্ছে। এবার অক্সাইডে কনভার্ট হচ্ছে। আবার ধরো এর মধ্যে যে কোক চূর্ণ থাকে, সেই কোক চূর্ণর সঙ্গে, কোকও কিছুটা দ্রবীভূত আছে, কার্বন আছে অনেকটা বেশি, তার সঙ্গে এই Fe2O3 রিয়াকশান হবে, দিয়ে পরিণত হয়ে যাবে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে যাবে, আর তোমার Fe মুক্ত হবে। ধরো কার্বন C প্লাস Fe2O3, তাহলে Fe প্লাস CO2 যদি করি, CO2 নয় CO করো, কার্বন মনোক্সাইড গ্যাস প্লাস আয়রন উৎপন্ন হবে। তাহলে একটু ব্যালেন্স করে নাও, এখানে একটা 3 বসিয়ে দাও, তাহলে এখানে একটা 2, এখানে একটা 3 চলে আসছে। তাহলে এই প্রক্রিয়ায় দেখো এই যে আমাদের এর মধ্যে কি আছে, কাস্ট আয়রন আছে, আর তোমার কিছু অশুদ্ধি মিশে আছে, সেই অশুদ্ধিগুলো, আর তার সঙ্গে তুমি এর মধ্যেই Fe2O3টাকে মিশিয়ে দিতে পারো, এর মধ্যে দিতে পারো, এর চারিধারে আস্তরণ দেওয়া থাকে এবং এর মধ্যেও কিছুটা Fe2O3 মিশিয়ে দেওয়া হয়। তাহলে তপ্তবায়ু প্রবাহে দেখা যাচ্ছে কি, এই Fe2O3 এর মধ্যে উপস্থিত Mn, Si, কার্বন চূর্ণ, এগুলোর সঙ্গে উপযুক্ত বিক্রিয়া করে সেগুলোকে আবার অক্সাইডে কনভার্ট করে দিচ্ছে। এবার অক্সাইডে কনভার্ট হলে কি হবে, অক্সাইডে কনভার্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার এর মধ্যে আবার FeO থাকে, কিছুটা FeO তৈরি হয়ে যাচ্ছে তপ্তবায়ু প্রবাহে। সেই FeOগুলো দেখা যাবে যে এখানে যে SiO2 তৈরি হচ্ছে, যে SiO2 তৈরি হলো, SiO2-র সঙ্গে বিক্রিয়া করে FeSiO3, তাহলে FeSiO3 এটা কিন্তু একটা তোমার ধাতু মলে পরিণত হলো। একই রকমভাবে
এই যে ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি হয়েছে MnO, তার সঙ্গে SiO2 বিক্রিয়া হবে, দিয়ে MnSi O3-তে কনভার্ট হবে। এরকমভাবে অনবরত আমরা দেখছি কি যে বিক্রিয়া ঘটছে আর ধাতু মল উৎপাদন হচ্ছে। আবার এখানে যে এফিও অতিরিক্ত পরিমাণে যদি তৈরি হয়, সেই এফিওগুলো দেখা যাবে পুনরায় কোক চূর্ণের সঙ্গে বিক্রিয়া করে তোমার Fe+CO-তে কনভার্ট হয়ে যাবে, Fe+CO-তে কনভার্ট হয়ে যাবে। এইভাবে আস্তে 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 কার্বন, তারপরে ম্যাঙ্গানিজ, সিলিকন, ফসফরাস, এই সমস্ত যে পদার্থগুলো থাকছে সেই পদার্থগুলো নির্গত হচ্ছে, আর সেইগুলো এই মুখ দিয়ে, এটাকে চিমনি আমরা বলছি, এই চিমনি দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে চিমনি দিয়ে বেরিয়ে গেলে তোমার দেখা যাবে কি এইখানে যে আয়রনটা পড়ে থাকবে সেই আয়রনের ওপরে এই ধাতু মলগুলো ভেসে থাকবে, আর যেগুলো উদ্বায়ী পদার্থ সেগুলো বেরিয়ে যাবে। তারপরে আমরা স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে ধাতু মলগুলোকে আলাদা করে নেব আর গলিত ধাতুটাকে সংগ্রহ করা যাবে। তাহলে এইভাবে আমরা কিন্তু রট আয়রন প্রস্তুত করি। এই পদ্ধতির নাম হচ্ছে পুডিং পদ্ধতি বা আলোড়ন পদ্ধতি। তাহলে আমরা এতক্ষণ কি আলোচনা করলাম যে কিভাবে আমরা আয়রন নিষ্কাশন করি। তা আয়রন নিষ্কাশন করার জন্য আমাদেরকে প্রথমে কাস্ট আয়রন নিষ্কাশন করতে হয়। কাস্ট আয়রন নিষ্কাশনের জন্য আমরা একটা মারুত চুল্লি নিচ্ছি, যেটা ইট দিয়ে তৈরি, স্টিল নির্মিত, বাইরেটা, ভিতরে তাপ সহনকারী ইট বসানো থাকে। দিয়ে তার মধ্যে আমরা চার্জ মিশ্রণ নিচ্ছি, নিচ দিয়ে তপ্ত বায়ু পাঠাচ্ছি। তপ্ত বায়ুর প্রভাবে দেখা যাচ্ছে কি যে চুল্লিতে যে কোক চূর্ণ থাকছে সেগুলো জ্বলে উঠছে, কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইডটা পুনরায় কার্বন মনোক্সাইডে পরিণত হচ্ছে। দিয়ে ওপরের দিকে যখন যাচ্ছে, ওপরের দিকে যাওয়ার সময় দেখা যাচ্ছে কি একদম উপরের অংশে উষ্ণতা খুব কম, সেখানে বিজারক পদার্থ হিসেবে কাজ করছে। Fe2O3 যেগুলো থাকছে সেগুলো কিছুটা বিজারিত হচ্ছে, কিছুটা আয়রন নিষ্কাশন হচ্ছে। এইভাবে আস্তে 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 নিচের ধারে যত আমরা যাচ্ছি তখন দেখছি কি যে উষ্ণতা বাড়ছে, কার্বন মনোক্সাইড আর বিজারক পদার্থ হিসেবে কাজ না করে কোক চূর্ণগুলো বিজারক পদার্থ হিসেবে কাজ করতে শুরু করছে, যেটা ইলিংহ্যাম লেখচিত্রে পড়েছো। এবং দেখছো যে নিম্নে মাঝামাঝি অঞ্চলে যেখানে 900 ডিগ্রি সেলসিয়াস মতো উষ্ণতা আসছে, সেখানটায় চুনা পাথরগুলো বিয়োজিত হয়ে গিয়ে বিগালক হিসাবে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে, যেটা ওর সঙ্গে মিশে থাকা SiO2 তার সঙ্গে বিক্রিয়া করে ধাতু মলে পরিণত করছে। আর এই উচ্চ উষ্ণতাতেই খনিজ মল হিসাবে যে SiO2 বা P2O4, এই P2O5 বা ধরো ম্যাঙ্গানিজ অক্সাইড যেগুলো থাকছে সেগুলো দেখা যাচ্ছে আবার কোকের সঙ্গে বিক্রিয়া করে ধাতব ম্যাঙ্গানিজ কি ধাতব সিলিকন ইত্যাদি পরিণত হয়ে তোমার লোহার সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে লোহার সঙ্গে কাস্ট আয়রনের যে কার্বন আসছে, অশুদ্ধি আসছে, তাহলে কার্বনটা আমাদের আসছে কোথার থেকে? যেটা আমরা মিশিয়েছি কোক চূর্ণ, সেই কোক চূর্ণ থেকেই আসছে। আর সিলিকা, ম্যাঙ্গানিজ, ফসফরাস এগুলো কিন্তু আমাদের খনিজ মল থেকে ধাতুর সঙ্গে মিশে যাচ্ছে। এভাবে কাস্ট আয়রন প্রস্তুত করার পরে আমরা রট আয়রন প্রস্তুত করছি। রট আয়রন প্রস্তুতের জন্য আমরা পুডিং প্রসেস বা আলোড়ন পদ্ধতি ব্যবহার করছি, যেটা দেখলে এই ছবিতে যে আলোড়ন পদ্ধতিতে আমরা কি করছি, একটা ইট নির্মিত পাত্র যার গায়ে হিমাটাইটের আস্তরণ দেওয়া থাকছে, কাস্ট আয়রন নিচ্ছি, তার মধ্যেও কিছুটা তুমি হিমাটাইট যোগ করে দিতে পারো। এখানে কয়লা থাকছে ফুয়েল হিসাবে উত্তপ্তটা তাপটাকে বাড়ানোর জন্য, আর এখান দিয়ে তপ্ত বায়ু টায়ারের সাহায্যে দেওয়া হচ্ছে, যার ফলে এগুলো দহন হচ্ছে, ভিতরে উষ্ণতা আরও বেড়ে যাচ্ছে, আর সেই গ্যাসগুলো গিয়ে ধাক্কা খেয়ে এর ভেতরে এসে পড়ছে, তার ফলে উষ্ণতা ভেতরে অনেক বাড়ছে, বায়ুপ্রবাহ বাড়ছে। এই উচ্চ বায়ুপ্রবাহে আর হেমাটাইটের উপস্থিতিতে যে ধাতুগুলো আগে মিশে গিয়েছিল, সিলিকা, ম্যাঙ্গানিজ, ফসফরাস, কার্বন যেগুলো মিশেছিল, সেগুলোকে হচ্ছে বিভিন্ন উদ্বায়ী অক্সাইডে পরিণত হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, অথবা তোমার সেইগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে কি ধাতুমল হিসাবে নির্গত হচ্ছে। দিয়ে শেষ পর্যন্ত আমরা দেখছি কি কাস্ট আয়রন থেকে কার্বনের পরিমাণ যথেষ্ট হ্রাস পাচ্ছে এবং রট আয়রন প্রস্তুত হচ্ছে। আমরা রট আয়রন প্রস্তুত পর্যন্ত আজকে পড়লাম। স্টিল উৎপাদনটা একটু বড় পদ্ধতি আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে একদিন বাদ দিয়ে, কালকে বাদ দিয়ে পরশু এরকম ধরে রাখো
আমরা আলোচনা করব। তা এখানে বলি পরীক্ষা পারপাস একটু আলোচনা করতেই হবে, পরীক্ষায় কি হতে পারে। বিশেষ করে তোমাদের এই মারুতচুল্লির বিভিন্ন অংশে বিক্রিয়া, এগুলো কিন্তু একটু লক্ষ্য রেখো। ইদানিং আর আসে না, কিন্তু বছর 5-6 আগে যখন ওল্ড সিলেবাস ছিল তখন কিন্তু মারুতচুল্লির বিক্রিয়া খুব পরীক্ষায় আসতো। ইদানিং নাম্বার কমে গিয়েছে, 3 নম্বর হয়ে গিয়েছে, এখন আর আসতে দেখছি না। তাও লক্ষ্য রেখো, বিশেষ করে তোমার চার্জ মিশ্রণ কি, ইলিংহ্যামের সাহায্যে যে আমরা ব্যাখ্যা করলাম, এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবে। আর রিয়াকশানগুলোকে একটু লিখে লিখে প্র্যাকটিস করে নিও। রিয়াকশানগুলো যথেষ্ট মনে রাখার ব্যাপার আছে, পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্স কম, কিন্তু শেখার জন্য করে রেখো। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব স্টিল উৎপাদন এবং স্টিল উৎপাদন সংক্রান্ত আরও কতগুলো টার্ম আছে, সেই টার্মগুলো আলোচনা করব। সেই টার্মগুলোই পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আলোচনা করব। তারপরে আমরা অন্য ধাতু নিষ্কাশনে চলে যাব।